যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টা থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মীরা হাসান। গত কয়েকদিন ধরে গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে ঘুরে ফিরে আলোচনায় থাকছে ভাস্কর্য ইস্যু। এই বিষয়ে ইসলামী দলগুলো বা সংগঠনগুলো তাদের বক্তব্য এবং অবস্থান একেবারে অনড়, অন্যদিকে আওয়ামী লীগের অবস্থান সতর্ক। একই সঙ্গে সতর্ক অবস্থান আমরা লক্ষ্য করি বিএনপি এবং বাম দলগুলোর ক্ষেত্রে। কেন এই সতর্ক অবস্থান, এটা একটু জানতে চাই। এটা কি শুধুমাত্র ভোটের হিসেব, নাকি ক্ষমতায় যাওয়া বা থাকার একটা হিসেব দিকে, সেটা নিয়েই আলোচনা আজকের টেবিলে করতে চাই। সঙ্গত কারণেই বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে সমকালীন রাজনীতি। আপনাদের স্বাগত। আলোচনার জন্য যাদেরকে আজকে আমন্ত্রণ জানিয়েছি তাদের সাথে একে একে পরিচিত হয়ে নিতে চাই। আমি ডান পাশ থেকে পরিচয় পর্ব শুরু করব। আমার ডান পাশে আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স। আপনাকে স্বাগত জানাচ্ছি ২৪ ঘন্টায়। আমাদের সাথে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক জনাব রহিন হোসেন প্রিন্স। আপনাকেও স্বাগত। এবং একই সঙ্গে স্বাগত জানাতে চাই abnews24.com এর প্রধান সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা সুভাষ সিংহ রায়। আপনাকেও। আপনাদের তিনজনকে নিয়ে আলোচনা শুরু করব, তবে শুধু টাইটেল ব্রেক আছে পরে। ইমরান সালে প্রিন্স, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আপনার কাছে যেটা জানতে চাইবো যে অনেক জায়গা থেকেই অনেকে এই প্রশ্নটা তুলছে যে ভাস্কর্য ইস্যুতে বিএনপির অবস্থান তারা পরিষ্কার হতে পারছে না, তারা দেখছে বিএনপি অনেকটাই নিষ্ঠুর। আজকে আপনাদের দলের মহাসচিবের কথাও দেখছি যে তিনি বলছেন যে তিনি এই বিষয় নিয়ে কথা বলতে চান না। কেন আপনারা এই বিষয় নিয়ে কথা বলতে চান না? সমস্যাটা কোন জায়গায়? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে স্টুডিওতে যারা আমার সাথে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা যারা দেখছেন শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনি যে প্রশ্নটার অবতারণা করেছেন সেই প্রসঙ্গে আমি বেশ কয়েকদিন থেকেই বিভিন্ন টক শোতে বলে আসছি। তো আসলে যে ইস্যুটি, ভাস্কর্যর যে ইস্যু, এই ইস্যুটা কি জনগণের ইস্যু? জনগণের স্বার্থ সংশ্লিষ্ট কোনো ইস্যু? বিএনপি জনগণের দল, জনগণের কল্যাণে তাদের মুক্তির জন্য বিএনপি রাজনীতি করে। যেখানে জনগণের সংশ্লিষ্টতা নাই সেই ইস্যু নিয়ে বিএনপি কথা বলা বা মতামত ব্যক্ত করাটা এটা এই মুহূর্তে সঠিক বলে আমরা মনে করি না। বরঞ্চ আমরা মনে করি জনগণের যে আসল ইস্যু সেই ইস্যুকে আড়াল করার জন্য এই ইস্যুটাকে সামনে ইস্যু বলতে পারি না। কোনটা? মানে এই ভাস্কর্য ইস্যুটাকে ধরেন জনগণ, আপনি বলছেন প্রো পিপল ইস্যু না, এটাকে ধরেন অনেকে বলে যে ধর্মনিরপেক্ষতার জায়গা থেকে এটা একটা ইস্যু হতে পারে, সেটা হলো ভিন্ন ব্যাপার। কিন্তু আজকে আমাদের বুঝতে হবে এই ইস্যুটাকে কেন সামনে আনা হচ্ছে। এই ইস্যুটাকে সামনে আনা হচ্ছে আমার ব্যক্তিগত অবজারভেশন যে জনগণের যে মূল ইস্যু, গণতন্ত্র, ভোটের অধিকার, এই করোনা থেকে মুক্তি। এই যে আজকেও দেখলাম পত্রিকায় যে দেশে ক্ষুধা দারিদ্র্যের হার বেড়েছে, ক্ষুধার্তের হাহাকার অভাবিত একটি জরিপে, WFPর একটি জরিপে এটা উঠে এসছে, এবং বলা হচ্ছে যে আয় রোজগার কমে গেছে, বেকারের সংখ্যা বাড়ছে। এই ইস্যুগুলি তো জনগণের ইস্যু। এগুলোকে অ্যাড্রেস না করে হঠাৎ করেই এই যে ইস্যুগুলো নিয়ে আসা হচ্ছে, এটা তো জনগণের ইস্যুকে আড়াল করার জন্যই। আমরা সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। অবশ্যই আমরা যদি মনে করি হ্যাঁ এটা জনগণের ইস্যু, তাহলে আমরা এটা দেখব। তবে এইটা যে পূর্ব পরিকল্পিত না, এটাও কিন্তু আমরা বলতে পারছি না। বিভিন্ন বিষয়ে কিন্তু এটা আমাদের ইঙ্গিত দিচ্ছে। জি, আওয়ামী লীগ থেকে তো এই ধরনের কথা বলা হচ্ছে, বা আপনাদের বিরোধী পক্ষ থেকে যে ধরনের কথাগুলো বলা হচ্ছে যে বিএনপি আসলে এই বিষয়টা নিয়ে অনেক স্পর্শকাতর হয়ে আসছে। অনেকে খেয়াল করেন যে কেউ যারা এইসব ধরনের বক্তব্য দিচ্ছে তারা কেউ জোটের সঙ্গী, কেউ এক ধরনের সক্ষতা অতীতেও ছিল, যার কারণে ভোটের একটা বড় ফ্যাক্ট আছে, একটা ফ্যাক্ট আছে, যার কারণে বিএনপি আসলে দ্রুততার সাথে যেটা বলার কথা ছিল সেটা না বলে পর্যবেক্ষণ করছে। আমি আগেই বলেছি যে পর্যবেক্ষণ করছি। ভোটের ইস্যু বা জোটের সঙ্গী ইত্যাদি ইত্যাদি বা সক্ষতা ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে। তো এই ভোটের সঙ্গী তো আওয়ামী লীগের সাথেও ছিল। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে 2006 সালে যে নির্বাচনটি হওয়ার কথা ছিল সেখানে ইসলামী ঐক্য জোটের সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তৎকালীন সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল জলিল 5 দফা চুক্তি করেছিলেন। সেই চুক্তিতে কি কি কথা ছিল আমরা তো দেখেছি যে হেফাজতের আন্দোলন যে ইসলামী, তাদেরকে আওয়ামী লীগ বলল যে তেঁতুল হুজুর,
2 দিন পরে তাদেরকে মিষ্টি হুজুর বলে পাশে বসিয়ে তাদেরকে বড় বড় জমি 80 বিঘা 80 একর জমি উপঢৌকন দিকে বিভিন্ন টাকা পয়সার লেনদেনের মাধ্যমে অনেক কিছু হয়েছে। পরে আমরা কওমি জননীর উপাধিও পেতে শুনেছি। তখন কিন্তু এগুলিতে তারা সুখ অনুভব করেছে। এখন এগুলো যখন আসছে তখন তাদের কাছে এগুলো তেতো মনে হচ্ছে। আজকে আওয়ামী লীগের ইস্যুতে আমরা পা দিব কেন? আওয়ামী লীগ কি গণতন্ত্রের ইস্যুতে, জনগণের ইস্যুতে পা দিচ্ছে? তারা কি সেখানে আসছে? তাদেরকে স্বীকার করতে হয়, তারা এসে স্বীকার করুক দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। আসুন আমরা গণতন্ত্র একসাথে পুনরুদ্ধার করি, কিভাবে জনগণকে এখান থেকে মুক্তি দেই। আজকে দেখেন চিনি কলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো কথা নেই বার্তা নেই, দেশের 6টি চিনি কল বন্ধ হয়ে গেল, 3টি চিনি কল বন্ধ করার নোটিশ দেওয়া হয়েছে। আপনার সভা সমাবেশ করার অধিকার শেষ হয়ে গেছে। গত পরশু রাত্রে, ভোর রাতে প্রেস ক্লাবের সামনে থেকে আপনার শিক্ষক, গার্মেন্টস কর্মী এদেরকে লাইট অফ করে দিয়ে গরম পানি ছিটিয়ে লাঠি পেটা করে পুলিশকে দিয়ে যেভাবে বিতরণ করা হয়েছে, এটা কোন দেশে আমরা আছি? এটা কোন গণতান্ত্রিক দেশে আমরা আছি? সুভাষ সিংহ রায়, আপনার বিশ্লেষণ জানতে চাইবো। যেটা বলা হচ্ছে অ্যাটেনশন ডাইভার্সন, সেরকম কিনা? অনেকেই বলছেন যে এটা আসলে সরকার প্রযোজিত একটা ইস্যু যেটা সামনে আনা হয়েছে, সেটাকে কি বলবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। 2 জন বিজ্ঞ আলোচক এখন উপস্থিত আছেন, তাদের সুস্বাস্থ্য কামনা করছি, এবং দর্শক যারা দেখছেন না, তাদের সবারই সুস্বাস্থ্য কামনা করছি। আমি আসলে 2 রাজপুত্রের মাঝখানে পড়েছি। মাঝখানে না, আপনার কোনায় পড়েছেন। এখন খুব সঙ্গত কারণে এই প্রশ্নগুলো খুব কায়দা করে আমাদের প্রিন্স ভাই অন্যদিকে নিয়ে গেলেন। বিষয়টি খুব বোঝা দরকার যে আমাদের বুঝতে কষ্ট হচ্ছে কিনা। অবশ্যই বুঝতে কষ্ট হচ্ছে। যারা আওয়ামী লীগকে সমর্থন করে তাদেরও বুঝতে কষ্ট হচ্ছে যে আওয়ামী লীগের ভূমিকা কী। আপনি তো প্রশ্ন করেছেন বিএনপির ভূমিকা কী, ভাস্কর্য ইস্যুতে বিএনপি কেন কথা বলছে না। অনেকে তো যারা আওয়ামী লীগের সমর্থক, যারা শুধুমাত্র নাগরিক হিসেবে সারা জীবন শুধু আওয়ামী লীগকে সমর্থন করেছে, তাদের কাছে কিন্তু অনেক প্রশ্ন জন্ম দিয়েছে। এই সুকুমার রায়ের বিখ্যাত সে কবিতার লাইন, মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার, সবাই বলে মিথ্যেবাজি বকিস নেই আর খবরদার। আমার কাছে খুব স্পষ্ট করে যে কথাটা আমি বলতে চাই যে বাংলাদেশের আজকের যে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, সেটা গোষ্ঠী কিন্তু আজকের নতুন নয়। 1947 সালের পর থেকে এখানে কিন্তু প্রতিক্রিয়াশীলদের পদচারণা ছিল এবং ভয়ঙ্করভাবে ছিল। এবং সেই মুসলিম লীগের দাপটের সময় বঙ্গবন্ধু শেখ মুজিব যে প্রথমে এসে যে গণতান্ত্রিক যুবলীগ করলেন 47 সালের 15ই আগস্টের পরপরই, সেটা ছিল কমিউনাল হারমোনি তৈরি করবার জন্য, এবং সারা জীবন তিনি লড়াই করেছেন এটার জন্য। সেই আওয়ামী লীগ, ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগের যে আদর্শ, তার জন্মসূত্রে পাওয়া যে চেতনা, সেই চেতনার জায়গার থেকে কতটুকু সরে এসেছে সেটা নিশ্চয়ই আমরা আলোচনা করতে পারি। সেটা কতটুকু আসবে সেটা আলোচনা করতে পারি, সেটা আলোচনা করা দরকার, জরুরি। এবং যারা আজকে আওয়ামী লীগকে সমর্থন করেন এবং যারা মনে করে যে এখনও পর্যন্ত আওয়ামী লীগের সেই ঝান্ডাটা তুলে রেখেছেন, সেই জায়গায় আওয়ামী লীগকে কিন্তু এইবার সেই কঠিন পরীক্ষায় অবতীর্ণ হতে হয়েছে, এবং আওয়ামী লীগকে সেই জায়গায় কিন্তু মোকাবেলা করতে হবে। আপনি কেন পরীক্ষা মনে করছেন? যদি আমি এভাবে একদম অন্য জায়গা থেকে যদি রহিন হোসেন প্রিন্স জানবো, আমি যদি এমএন সালের ব্যাখ্যাটাও যদি ধরি যে অ্যাটেনশন ডাইভার্সন, এখন তো অনেক ধরনের ইস্যুগুলো আসলে সামনে থাকার কথা, যেগুলো না গিয়ে এইটাতে, যার কারণে আপনি লক্ষ্য করবেন যে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যাদের একসময় ফেস সামনে আসা একটা কঠিন হয়ে গিয়েছিল, নানানভাবে প্রশ্নবিদ্ধ হয়েছিল, এই ইস্যুটাতে আপনি লক্ষ্য করবেন সবাই সামনে চলে এলো, এক ধরনের রাজনৈতিকভাবে আওয়ামী লীগ এটা শক্ত জায়গার মধ্যে দিয়ে প্রদর্শন করার চেষ্টা করলো। অন্যান্য যে ইস্যুগুলো ছিল সেগুলো একটু সাইডে চলে গেল। এটা নিয়ে কেন হেফাজতের সাথে যে ধরনের তাদের সখ্যতার কথা আমরা শুনি, জানি, পত্রপত্রিকায় পড়ি, সেদিক থেকে বিশ্লেষণ করলে কি এটা হয় না যে অ্যাটেনশন ডাইভার্সন হচ্ছে? আপনাকে একটু খোলামেলা বলি, আপনি খুব কৌশলী প্রশ্ন করেছেন। প্রিন্স ভাই যেমন খুব কৌশলী বক্তা, আপনি কৌশলী প্রশ্ন করেছেন। আমি এ কারণে বলছি, আওয়ামী লীগের সাথে যে হেফাজতে ইসলামের যে সখ্যতার কথা বলা হয়, আপনার কি মনে আছে 5ই মে বাংলাদেশের? এবং সেদিন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার যে বাণীটি, আমি ওই অর্থে বাণী বলছি, জিজ্ঞাসাবোধক এবং প্রশ্নবোধক চিহ্ন দিয়ে, আপনারা রাস্তায় নেমে আসুন, তাদের পাশে দাঁড়ান। জাতীয় পার্টির হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনি যে ওখানে সমাবেশে বক্তৃতা দিয়েছেন, কেউ ডাব খাইয়েছেন, কেউ পানি খাইয়েছেন, কেউ খাবার খাইয়েছেন, এবং ইলেকট্রিক করাতে এসেছিল। বাংলাদেশকে লণ্ডভণ্ড করবার যে প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়াকে কিন্তু একমাত্র সে আওয়ামী লীগের সরকার এটাকে দক্ষতার সাথে মোকাবেলা করেছে, কিন্তু মোকাবেলা করেছে। এবং সেই সময় তাদেরকে যে ধরনের অভিযুক্ত করা হয়েছিল, তারা কোরআন পুড়িয়েছে, ঢাকাকে অবরুদ্ধ করতে চেয়েছে, সরকার উৎখাত করতে চেয়েছে, এমন গুরুতর অভিযোগ জানানোর পরেও সেই অরাজনৈতিক সংগঠনটা যা চেয়েছে
তার থেকেও এত বেশি সুবিধা পেল কি করে? এটা আলোচনা হওয়া দরকার। সেই আলোচনা আমি আমি করতে রাজি আছি। আপনি মাননীয় প্রধানমন্ত্রী বসেছিলেন কি হেফাজতের সাথে নাকি কওমি মাদ্রাসা বোর্ডের সাথে? এবং কওমি মাদ্রাসা বোর্ডের সেই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী দাওয়ারে হাদিস, সরকারের অনেক বড় বড় নেতা সেখানে গিয়ে রীতিমতো দোয়া নিয়ে এসেছিলেন। হ্যাঁ, দোয়া নিয়ে এসছেন, সেটা নিয়ে আপনি কথা বলেন, সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারবেন। কিন্তু আওয়ামী লীগ তার জন্মসূত্রে পাওয়া যে চেতনার থেকে বাইরে চলে এসেছে, এটা ভাবার কোনো কারণ নেই। আর যদি হয়ে থাকে তাহলে সেই আওয়ামী লীগের বাংলাদেশকে যারা সমর্থন করছেন তারা কিন্তু খুব মনক্ষুণ্ণ হবে, তাদের মন ভেঙে যাবে। আমি একটা অনুষ্ঠানে কিন্তু প্রিন্স ভাই ছিলেন, সেখানেও আমি কিন্তু এটা উল্লেখ করেছি। আমি শেষ করছি ওই জায়গাটায়, সৈয়দ মোস্তফা আলীর সাথে বঙ্গবন্ধুর কথোপকথন আওয়ামী লীগের অনেকে কিন্তু এটা দেখেননি, আমার ধারণা অধিকাংশই দেখেননি। আমি দ্রুত পড়ছি। বঙ্গবন্ধুকে সৈয়দ মোস্তফা আলী প্রশ্ন করলেন যে, আমার শেষ প্রশ্ন, আপনাদের বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কি কেবল ভূগোল আর ভাষা? বঙ্গবন্ধু মৃদু হেসে বললেন, না, কেবল ভূগোল বা ভাষা নয়। তাহলে আমি আপনাদের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বিহার, উড়িষ্যার অংশ বিশেষ দাবি করতাম। আমি শেষ করছি। সে দাবি আমি করছি না। আমাদের বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হচ্ছে বাংলার সকল ধর্মের, সকল বর্ণের মানুষের হাজার বছরের মিলিত সভ্যতা ও সংস্কৃতি। তাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতীয় সভ্যতা সংস্কৃতি যেমন ছাপ আছে, তেমনই আছে মুসলমান সভ্যতা সংস্কৃতির মিশ্রণ। বর্তমানে ভারতের পলিটিক্যাল ইউনিয়ন আর আমরা একটি কালচার নেশন। হাজার বছরের বেশি সময় ধরে আমাদের পরিচয় বাঙালি। বহুকাল আমাদের এই নেশন স্টেট ছিল না, সেটি আমরা পেয়েছি। শেষ করছি। সেটি যদি আমরা সেকুলার সভ্যতা ও সংস্কৃতির ভিত্তিতে আমরা টিকিয়ে রাখতে পারি, তাহলে বাঙালি জাতি, বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি বিশ্বে একটি আধুনিক জাতি হিসেবে স্বীকৃতি পাবে। অতএব ওই জায়গা থেকেই আপনাকে আওয়ামী লীগকে ভাবতে হবে। ভাবতে হবে, নিশ্চয়ই ভাবতে হবে, কিন্তু কতটুকু সরে এসছে সেটাও তো ভাবতে হবে নিশ্চয়ই। সেটা নিয়ে আলোচনা করতে হবে। আলোচনা করতে আমি রাজি আছি। রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে জানতে চাইবো যে আপনি বাম দলগুলোর অবস্থান কি পরিষ্কার হচ্ছে? ধরেন সরকারি জোটভুক্ত যারা বাম রয়েছে তারা এর মধ্যে বিএনপি ইন্ধন খোঁজেন, আবার সরকার বিরোধী যারা জোট আছে তার আবার দেখা যাচ্ছে যে তারা এর মধ্যে আবার সরকারের বা আওয়ামী লীগের আশকারা খোঁজে। এমনটা হচ্ছে কেন বামদের এই বিশ্লেষণ? আমার মনে হয় আপনি আওয়ামী লীগ, বিএনপি এবং যে বামদের কথা বললেন সেটা তো একটা জোটভুক্ত দল সমূহের কথা বললেন। এবং হ্যাঁ, নিশ্চয়ই তারা তো অবশ্যই বাম দাবিদার দল, কিন্তু তারা রাজনীতিতে একটা জোটের অন্তর্ভুক্ত। এবং তার বাইরে আমরা আছি কিন্তু। এবং আমি আমার পার্টির কথাটা বলতে পারি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কথা। আমি প্রথমে ছোট্ট করে দুইটা কথা বলি। এখানে অনেক আলোচনা আসছে, সুযোগ থাকলে বলা যাবে। কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন ধরে বলে আসছে যে আমাদের দেশে এখন যদি বলি আমরা 4টা প্রধান শত্রুকে আমাদের মোকাবেলা করে আগাতে হবে। সেই 4 শত্রুর একটা শত্রু হচ্ছে সাম্প্রদায়িকতা, একটা হচ্ছে লুটপাটতন্ত্র, একটা হচ্ছে গণতন্ত্রহীনতা, আর একটা হচ্ছে সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদী শক্তি। এই 4টা শত্রুকে মোকাবেলা করতে হবে। এর অবস্থান বাংলাদেশে রয়েছে এবং এই অবস্থানগুলোর কারণেই বাংলাদেশে প্রধান সংকট রয়ে গেছে। এবং যে দ্বিদলীয় রাজনীতির ধারা, আপনারা দেখবেন পরস্পরকে দোষারোপ করে এবং সুবিধামতো সময়ে সুবিধাবাদী কাজগুলোকে ব্যবহার করে। তারা এই ভেতরটা ঢোকে না, যার জন্য জনকল্যাণটা হয় না। আমি ছোট্ট করে, আমি সময় পরে পাবো কিনা জানি না, বোঝার জন্য বলি। হ্যাঁ, নিঃসন্দেহে আপনি সর্বশেষ যেটা বলেছেন, এই যে সাম্প্রদায়িক শক্তি, তার উত্থান, তার দীর্ঘ আলোচনার কথা আমরা বলতে পারি, জঙ্গিবাদের কথা আমরা বলতে পারি। কিন্তু এখন যারা ক্ষমতায় আছে, আপনি একটু আগেও বলেছেন কতকগুলো আপোষের জায়গা, আমাদের পাঠ্যপুস্তক পরিবর্তনের জায়গা, এবং সেটা হয়েছে কি ভোট, ক্ষমতা, তাদেরকে প্রয়োজন এই বিবেচনায়। আর যারা ক্ষমতার বাইরে, প্রধান ভোটের বিবেচনায় অন্যতম প্রধান দল, আজকে তাদের বড় নেতার কাছ থেকেই তো শুনলাম তিনি মনেই করেন বাংলাদেশে নাকি জঙ্গিবাদ নাই। আজকেই বলেছেন, আপনি একটু আগে উল্লেখ করেছেন। তার মানে সেটা হচ্ছে ওই যে দলভুক্ত তাদের লোক আছে, এই আছে। সুতরাং এইটা হচ্ছে বর্তমানে একটা আধুনিক একটা শব্দ পরিচিত তথাকথিত জনতুষ্টির রাজনীতি, ট্রাম্প স্টাইল আর কি, যে তারা তাদের স্বার্থেই এইটা ব্যবহার করে। এখানে নীতি নৈতিকতাটা প্রধান থাকে না। নীতি নৈতিকতা প্রধান থাকলে আমার সংকট বিবেচনা করে আমরা এগিয়ে যেতাম। আমরা দেখছি এইটা কমিউনিস্ট পার্টি, আমরা তো মাঠে আছি এবং প্রতি মুহূর্তে, আপনি মাঝেই বলছিলেন যে আজকে যে এই অসাম্প্রদায়িক চেতনা বিল্ড আপ করা তো একটা বড় কাজ, এবং যারা আপোষ করছেন সেটাকে অবশ্যই তুলে ধরতে হবে, কিন্তু তার সাথে জনগণকে তুলে এনে এই শক্তির বিরুদ্ধে একটা নীতিনিষ্ঠ শক্তিকে দাঁড় করা যাবে। আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে 12 তারিখে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছি। আপনার বিশ্লেষণটা জানবো। আমার একটা 20 সেকেন্ডের একটা বিরতি আছে, এটা নিয়ে আবার আপনার কাছে আসছি।
রুহুল হোসেন প্রিন্স, আপনি নীতি নৈতিকতার কথা বলছেন, বামদের নীতি নৈতিকতা নিয়ে তো অনেক প্রশ্ন ওঠে। আপনি যাদেরকে বলছেন যারা বিভিন্ন জোটভুক্ত, তাদের বক্তব্যগুলো একটু খেয়াল করেন, কে কখন কিভাবে বলে। ধরেন এটাতে একটা মূল সমস্যা, এটা যে অসাম্প্রদায়িক যে চিন্তাভাবনা, সেটা জায়গা থেকে না গিয়ে একেবারে এর মধ্য থেকে অপোজিশনকে খুঁজে বের করা, এটা কি ধরনের অবস্থান? না, আমি তো বললাম যে সেটা আপনি যদি দেখেন, এই যে এখন আমি আসলে ওই বাম দলগুলোর প্রতিনিধি যাদেরকে বলছেন তারা থাকলে আমি আলোচনায় স্বাচ্ছন্দ্য বোধ করতাম। বোঝার জন্য বলি, যখন ৭২-এর সংবিধান বাস্তবায়নের কথা হলো, তখন কমিউনিস্ট পার্টি সহ এখন ১৪ দলভুক্ত যারা আছেন তাদের সাথে এই পয়েন্টে কিন্তু আমরা বলেছিলাম, যারা এই পয়েন্টে আসেন একসাথে নামি। আমরা কিন্তু যুগপৎ ধারায় একসাথে আন্দোলনও করেছিলাম, কিন্তু দেখা গেল সংসদে যাওয়ার পরে সবই উল্টে গেল। সেটা হচ্ছে ক্ষমতার সাথে থাকা, তারা তাদের বিবেচনা থেকে ওইটাই প্রধান হয়েছে। সুতরাং নীতি নৈতিকতা এটা এক দলের এক বিবেচনা, ওইটাও তাদের নীতি নৈতিকতা বলবে, আমাদের নীতি নৈতিকতার জায়গা অন্য জায়গায়। কিন্তু আমার মূল পয়েন্ট হচ্ছে এই যে নীতি নৈতিকতাটা কিসের উপরে দাঁড়ায় নীতি নৈতিকতা। আমাকে তাহলে চিন্তা করতে হবে মুক্তিযুদ্ধের চেতনা, আমাকে দেখতে হবে ধর্মের রাজনীতির ব্যবহার, তার পরিণতি মুক্তিযুদ্ধের সময় কি হয়েছিল, অন্য সময় কি হয়ে গেছিল। আমাদের দেখতে হবে যে আমরা যে দলগুলো, এমনকি আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, মুক্তিযুদ্ধের সময় বিএনপি ছিল না, কিন্তু তার যারা এখনো দাবিদার আছে তারা তো মুক্তিযুদ্ধের যারা অংশ নিয়েছিল, এবং ৯০-এ যারা ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করে যে আচরণবিধি করেছিলাম, তাতে তো সাম্প্রদায়িকতার বিপদকে আমরা বলেছিলাম এবং ঐক্যবদ্ধভাবে মোকাবেলার কথা বলেছিলাম। কিন্তু দেখেন, যদি আজকে নীতিটাই প্রধান ব্যাপার থাকতো, হ্যাঁ ক্ষমতা তো রাজনৈতিক দল ক্ষমতায় যাবে, তার জন্য সে নীতিহীনভাবেই তো যাবে না। এবং ওই যে ভোটের বিবেচনায় এসে কিন্তু এই যে কি বলবো, এই যে কেন রাজাকার স্বৈরাচারকে প্রশ্রয় দেবে, তা তো হয় না। হলে যেটা হয় তাকেই মেনে চলে কাজগুলো করতে হয়, এবং যার জন্য আজকে দেখেন কোথায় চলে আসছে, যে আজকে এই শক্তির থাবা কোথায় আজকে চলে গেছে, যে তারা একটা যদি বলেন যে একটা কালচারকে আঘাত করছে, এমন কথা বলছে যে ভাস্কর্যের বিরুদ্ধে, যেটা মুসলিম দেশগুলোতেও রয়েছে। এবং হ্যাঁ, নিঃসন্দেহে এইরকম যখন অপশক্তি এই কাজ করে, যার যার পলিটিক্স কিন্তু সে করবে। যেমন আমাকে ব্যক্তিগতভাবে খোলা মনে বলি, হ্যাঁ নিঃসন্দেহে আমরা তো যারা ক্ষমতায় আছে দেখছি, তারা একটা কর্তৃত্ববাদী অবস্থান থেকে যেভাবে আছে, তারা এই ইস্যুকে অন্য ইস্যুকে ডাইভার্ট করে এইটা নিয়ে যারা তারা তাদের কাজ করতে পারে, এই ওস্তাদি খেলা তারা অনেকদিন ধরে করছে। কিন্তু আবার দেখতে পাচ্ছি যাদেরকে এই সাম্প্রদায়িক শক্তিকে ডাইরেক্ট যারা জোটের মধ্যে রেখেছে, তারা মুখে কুলো পেটে এইটাকে কোনো সংকট মনে করছে না। আর আমরা মনে করছি অবশ্যই আমাদের সামনে দেখেন কত বড় বিপদ। একটা হচ্ছে আমরা একটা গণতন্ত্রের সংগ্রাম করছি, জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করছি, তার সাথে আবার এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একই সাথে এই লড়াইকে আমাদের সূচনা করতে হচ্ছে। বিরতি নেই, বিরতির পর ফিরে এসে এমরান সালেহ প্লিজ আপনার কাছে জানতে চাইবো, যদি অ্যাটেনশন ডাইভার্সন করার চিন্তা ভাবনাই থাকে, তাহলে এরকম একটা স্পর্শকাতর বিষয় যেটা হিতে বিপরীত হতে পারে, সেটা নিয়ে সরকার করবে কেন? এটা নিয়ে আপনার কাছে একটা বিশ্লেষণ জানতে চাইবো। তবে তার আগে ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ ২৪ ঘন্টায় আমরা কথা বলছি সমকালীন রাজনীতি নিয়ে। এমরান সালেহ প্রিন্স, আপনাকে জানতে চাইবো, সব দায় কেন আওয়ামী লীগের? আসলে দেখেন, এই ইসলামিক দলগুলোকে নিয়ে জোট করা, নির্বাচন করা, সেটা করবে বিএনপি। আবার আওয়ামী লীগ যদি সেটা না করতে চায়, সেটার জন্য আওয়ামী লীগকে বলা হবে ভারতের দালাল, ইসলাম পরিপন্থী বিষয় নিয়ে তারা কথা বলে না। আবার যদি করতে চায় তাহলে বলবেন যে আশকারা দেয়, মদত দেয়। বিষয়টা কি, মানে সব দায় তাদের? আওয়ামী লীগ যেভাবেই হোক ক্ষমতায় আছে, আপনার জনগণের ভোট চুরি করেই হোক, দিনের ভোট রাতে নিয়েই হোক, যেভাবে হোক তারা ক্ষমতায় আছে। তো এই ক্ষমতায় থাকা অবস্থায় এই তাদের কারণে বাংলাদেশের যে দুঃশাসন সৃষ্টি হয়েছে বা যেইগুলো হচ্ছে, এগুলোর দায়িত্ব অবশ্যই আওয়ামী লীগকে নিতে হবে। আজকে দুর্নীতি হচ্ছে, দায় কি আওয়ামী লীগের না? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরই তো বলেছেন, ধর্ষণের যখন মহামারী আকার ধারণ করলো, উনি বললেন তো এই দায় থেকে আওয়ামী লীগ নিজেকে এড়াতে পারবে না। উনি ওবায়দুল কাদের সাহেব বললেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে যে ক্ষমতার দাপট দেখাবেন না। হ্যাঁ, তো কখন কি হয় বলা যায় না। তো এই যে উনি নিজেই তো এগুলো স্বীকার করে নিচ্ছে। এগুলো কি একটাও মন্দ কথা? কোনটা? অবশ্যই মন্দ কথা না। আওয়ামী লীগ ক্ষমতার দাপট দেখাচ্ছে বলেই আজকে কিন্তু দেশে কর্তৃত্ববাদী শাসন কায়েম হয়েছে। আর আপনি আমাকে বিরতির আগে যে প্রশ্নটি রেখেছিলেন যে অ্যাটেনশন ডাইভার্সন করার জন্য যদি এটা হয়ে থাকে, তাহলে এরকম একটি স্পর্শকাতর ইস্যু কেন আপনার আনবে? যুগে যুগে স্বৈরাচার বা কর্তৃত্ববাদী শাসক যারা আছে, তারা অ্যাটেনশন ডাইভার্সন করার জন্যই এরকম স্পর্শকাতর ইস্যুগুলো নিয়ে আসে। আপনার নিশ্চয়ই খেয়াল আছে, এরশাদের সময় আপনার যখন তুঙ্গি আন্দোলনকে দমন করার জন্য আপনার এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে, নিশ্চয়ই আপনাদের সেটা মনে আছে। সেটাও তো একটা স্পর্শকাতর বিষয় ছিল। তখন তো আমরা আন্দোলন ছেড়ে আমরা সেই সাম্প্রদায়িক দাঙ্গা যাতে না হয়, আমরা নিজেরা মন্দির পাহারা দিয়েছি রাত জেগে জেগে। তো এরকম তো যুগে যুগে এইটা কিন্তু হচ্ছে, বা দেশে দেশে এই জিনিসটা হচ্ছে। আজকে সুভাষ সিংহ রায়, উনি তো আসলে সিংহ মানুষ,
সেই জন্য উনি অনেক কথাই বলেন। উনি একটু আগে বললেন যে কি বলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি এই ইয়ের সময় বলেছিলেন হেফাজতের যে আন্দোলন তখন বলেছিলেন তাদের পাশে দাঁড়াতে। তাদের পাশে দাঁড়াতে কেন বলেছিলেন? তাদের উপর আক্রমণ হচ্ছে, এই আক্রমণের সময় তাদের পাশে দাঁড়াতে বলেছিলেন। পাশে দাঁড়া না, হেফাজতের সাথে মিলিয়ে রাজনৈতিক কর্মসূচিও দেওয়া না, আমরা হেফাজতের সাথে মিলে কোনো রাজনৈতিক কর্মসূচি দেই নাই। এটা 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 অসত্য কথা। বরঞ্চ আমরা দেখেছি, আপনি বললেন না দেখান, আপনি হেফাজতের সাথে মিলে বিএনপি কোনো রাজনৈতিক কর্মসূচি দেয়নি। বরঞ্চ ওই ৫ই মে শাপলা চত্বরে যেভাবে আলেমদেরকে হত্যা করা হয়েছিল সেই হত্যার প্রতিবাদে আমরা কর্মসূচি দিয়েছি। আপনি চেক করতে পারেন 2013 সালের 30 মার্চ হেফাজতের সাথে মিলিয়ে কর্মসূচি দেবে বিএনপি। না, এটা হলো তাদের রিপোর্ট, বিএনপির রিপোর্ট না। আপনি বিএনপির কোনো বক্তব্য আছে আপনি দেখেন, আপনি যখন আনলেন আপনি পড়েন প্লিজ, সেখানে বিএনপির কোনো বক্তব্য আছে কিনা পড়েন। বিএনপি যারা বক্তব্য দিয়েছেন দায়িত্বশীল নেতা, আমি পড়েছি, কারণ দায়িত্বশীল যারা নেতা আছে তারা বলেছেন, এখন অনেক রিপোর্টই হয় যে এখানে হচ্ছে নাম প্রকাশের না দায়িত্বশীল নাম নেই, এর নাম প্রকাশ, জি আমি বলছি আপনাকে নাম প্রকাশে অনেক নাম প্রকাশ, জি আপনি দেখেন, না 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 আপনি দেখুন কোন দায়িত্বশীল নেতাতে বলেছেন, নামটা বলুন প্লিজ, নামটা পড়ুন, আমি জানতে চাই। এখানে নাম প্রকাশে যা বলেন, প্রথম যে রিপোর্টটি করেছে সেখানে বলেছে যে দায়িত্বশীল নেতা নাম। এখন তো অনেক রিপোর্টই হয় যেখান থেকে আপনাদের রাজনৈতিক নেতারা নাম প্রকাশ করে না। প্লিজ, এটা মুখস্থ বিদ্যা। সুভাষ সিংহ রায় তো মুখস্থ কথা বলেন, এসব মুখস্থ কথা বললে লাভ নেই, আপনি প্রমাণ হাজির করুন। আমরা সে আলেম হত্যার প্রতিবাদ করেছি, আমরা আলেম হত্যার প্রতিবাদ আমরা এখনো মনে করি। এই যে আপনার ইস্যুটা নিয়ে আসা হলো, এটা মানুষের জনগণকে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এবং একটা পরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টি করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে যাতে দেশে যে আজকে গণতন্ত্রের সংগ্রাম, মানুষের যে মুক্তির সংগ্রাম, সেটা যেন আপনার অন্যদিকে মনোযোগ চলে যায়। জি, আপনি জানতে চেয়েছেন রিপোর্টের শেষ অংশে ধরেন যেইটা এসেছিল সেখানে অনেকের নাম উল্লেখ নেই, কিন্তু শেষ পর্যায়ে রিপোর্টে এসে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান তখন পত্রিকাটিকে বলেছিলেন যে তারা হেফাজতের আন্দোলনকে সমর্থন দিচ্ছে এবং বাদ বাকি যারা নাম প্রকাশ করেনি তারা বলেছিলেন যে হেফাজতের সাথে মিলিয়ে তারা কর্মসূচি দেবে। কোনো কর্মসূচি প্রদান করা হয় না, কোনো কর্মসূচি প্রদান করা হয় নাই হেফাজতের সাথে মিলে। আমরা যে কর্মসূচি দিয়েছিলাম, আমরা কর্মসূচি দিয়েছিলাম, যদি দিয়ে থাকি সেখানে আমরা ওই আলেম হত্যার প্রতিবাদে দিয়েছিলাম, কিন্তু হেফাজতের ইয়েতে আমরা দিই নেই। এবং সেখানে শুধু আমরা নই, আপনি জানেন সে যে আমরা যে একটি জানাজা, গায়েবানা জানাজার আয়োজন হয়েছিল, কোথাও জানাজা পড়তে দেওয়া হয়নি, সে বিএনপি অফিসের সামনে গায়েবানা জানাজা, সেখানে শুধু আমরা না, বাংলাদেশের আওয়ামী লীগ এবং অন্যান্য কয়েকটি রাজনৈতিক দল ছাড়া সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে অংশ নিয়েছে। সুভাষ সিংহ রায়, সরকারকে মানে কোনো ধরনের রাজনৈতিক আন্দোলন গড়ে উঠুক এই বিষয়গুলোতে ভীত কিনা? কারণ হচ্ছে দেখেন রাজনৈতিক আন্দোলন হেফাজত যেভাবে ধরেন মিছিল করছে, আপনার ঘেরাও করতে যাচ্ছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো তো সেই সুযোগটা পাচ্ছেই না। তারা যে মূলধারা রাজনীতি নিয়ে আলোচনা করবে, কর্মসূচি দেবে, সেটার স্কোপ নেই। কারণটা কি? মানে কোনো মূল রাজনৈতিক আন্দোলন গড়ে উঠুক, এটাতে ভয়? এখানে প্রিন্স ভাইয়ের সুর মেলায় ইমরান সালেহ প্রিন্স, সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের যে এটাও কিন্তু এক ধরনের মুখস্থ কথা। এই কারণে হিমেল ভাই আমি একটু বলি যে রাজনৈতিক দল তার যদি কর্মসূচি নিয়ে মাঠে নামতে চায়, মাঠে নামে, তার যদি সেই নৈতিকতা থাকে, তার যদি আদর্শ থাকে, অবশ্যই তো করতে পারবে। ঢাকা গৃহ কর্মসূচি, বিএনপি শাসন অবলম্বন, দুঃশাসনের সময় তখন প্রথম আলোর ভাষায় 10,000 লোক গ্রেপ্তার হয়েছিল, ডেইলি স্টারের ভাষায় 12,000 লোক গ্রেপ্তার হয়েছিল। অতএব সেই কথাগুলো বলতে গেলে অনেক লম্বা কথা বলা দরকার। আমার কাছে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আপনাকে আমি একটু ছোট করে বলি যে কমরেড রুইনেশন ফ্রিন যেটা বললেন যে জোটভুক্ত দল থাকলে, বাম দল যদি জোটভুক্ত হয় সে বাম দল না। তাহলে 15 দল যখন কমিউনিস্ট পার্টি 15 দল ছিলেন, না না ওই মর্মার্থ, আপনার শব্দার্থ তাই, বাক্যের সারাংশ তাই, ভাবার্থ তাই, এবং যুগপৎ ধারার কথা। হ্যাঁ, যুগপৎ ধারা আন্দোলন তো সবসময় কমিউনিস্ট পার্টি করেছে, বঙ্গবন্ধুর সাথে, বঙ্গবন্ধুর শাসন আমলে করেছেন, বঙ্গবন্ধুর সাথে তাল মিলিয়ে চলবার চেষ্টা করেছেন, বিরোধী দলের জায়গা তৈরি করে দিয়েছেন, অন্যান্য খারাপ যারা রাজনীতি করার, যারা মুসলিম লীগ ঘরানার লোক ছিল তাদেরকে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নাম ধরে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। আবার যখন জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসেছেন তখন আবার খাল কাটতে যুগপৎ ধারা আন্দোলন করেছেন। এগুলো কথা বলতে গেলে অনেক কথা তিক্ততা আসবে, ব্যক্তিগত পর্যায়ে জানতে চাই না। আমার সংখ্যাটা অন্য জায়গায়, আমার সংখ্যা যুগান্তরে এখন অনলাইনে যে সংবাদটি আছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে পোস্ট, ছাত্রলীগের 2 নেতার পদ স্থগিত। কোন জায়গার?
বঙ্গবন্ধুর জন্মস্থান কাশিয়ানী যে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি 2 জন তারা এই পোস্টটি দিয়েছে। কিন্তু অতএব আওয়ামী লীগকে কিন্তু ভাবতে হবে। তারা যে পোস্টটা দিয়েছে সেটা নিশ্চয়ই আপনি পড়েছেন, ওখানে দেওয়া আছে তারা কোন সমর্থনে পোস্টটা দিয়েছে, কোন কারণে তাদের পদটা গেছে বা স্থগিত হয়েছে বা বহিষ্কার করা হয়েছে। কিন্তু আপনি দেখেন আওয়ামী লীগের এর আগে যখন হাইকোর্ট থেকে জাস্টিস লেডির ভাস্কর্য অপসারণ করা হলো, সেই সময় কিন্তু হেফাজতের দাবির সাথে সুর মিলিয়ে সবকিছু করা হলো। তখন কিন্তু এখন যে আওয়ামী লীগ রিয়াক্ট করছে, এখন যে রিয়াক্ট করেছে, তখন তো সে রিয়াক্ট করেনি। লালনের ভাস্কর্যের সময় আওয়ামী লীগ এত রিয়াক্ট করেনি। না 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 না, আওয়ামী লীগের এইটা ভ্রান্তি বিলাস। আমি আপনি কি কারণে ফ্যালাসি মনে করছেন, ভ্রান্তি মনে করছেন আমি বুঝছি না। দুই রকমের আচরণ আমরা লক্ষ্য করিনি। না না না, অবশ্যই বলি আপনাকে, আওয়ামী লীগরা দোষ করবে সেটা আওয়ামী লীগকে অবশ্যই তা ধরিয়ে দিতে হবে, অবশ্যই করবে। এই যে আপনি লালনের ভাস্কর্য নিয়ে আমাদের গণমাধ্যমের যে বিদগ্ধের জন্য কথা বলছেন, এটা 11 সরকারের সময় হয়েছে। অত স্বাভাবিক কারণে ওই তথ্যগুলো সামনে রাখা দরকার। অতএব তখন আওয়ামী লীগের বক্তব্য কি ছিল? অবশ্যই বক্তব্য ছিল। কি বক্তব্য ছিল? আওয়ামী লীগের বের করেন। সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য শোনেন, দেখেন, তখন তো ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মুখস্থ কথা তখন বলতে তো তো লাভ নাই। বঙ্গবন্ধু কন্যা সাব জেলের মধ্যে গৃহে বন্দী। অতএব অনেকগুলো বিষয় কিন্তু সামনে আসবে। অতএব এই কথাগুলো, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবার যুগান্তর থেকে আমি কোট করছি, উনি বলেছেন শিরোনামটি হচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, সেই মেঘনাথ বধ কাব্যের মতন। একই কথা শুনি আজি মন্থরার মুখে। আপনি বাংলাদেশে জঙ্গিবাদ নাই। 1 জুলাই হলিয়াটি জানে বেগম খালেদা জিয়া গভীর রাত্রে বিবৃতি দিলেন যে রক্তাক্ত অভ্যুত্থান। আমি এই কথার উত্তর এখনো কিন্তু শব্দার্থে আমি এর কোনো ব্যাখ্যা কখনো পাইনি, কোনো বিএনপির নেতারা বলেনি রক্তাক্ত অভ্যুত্থানের শব্দের অর্থ কি। অতএব ওই জায়গায় যেখানে তুরস্কের রাষ্ট্রদূত, বাংলাদেশে অবস্থিত তুরস্কের রাষ্ট্রদূত, তিনি তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎকার সময় 2 ডিসেম্বর বলেছেন যে বাংলাদেশে কামাল আতাতুর্কের ভাস্কর্য তৈরি করবেন এবং তুরস্কে বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি হবে। সেই রকম ব্যাপারে সংবিধানের উপরে আঘাত আসা, যেই বঙ্গবন্ধু হলেন কবি মোহাম্মদ রফিকের ভাষায় বাঙালির শুদ্ধ নাম শেখ মুজিবুর রহমান, সেখানে কমিউনিস্ট পার্টি দুই জায়গায় দুরকম আচরণ দেখেন কিনা আওয়ামী লীগের, সেটাও আমি মানতে পারি এই না। ইস্যুতে। না, আমি তো যদি বলেন আপনি একটু জাস্ট তথ্যের দিকে চলে যান, আমরা প্র্যাকটিক্যাল পজিশনে দেখি। আমি আগেই বলেছি, আপনি ঠিকই বলেছেন, লালন ভাস্কর্য নিয়ে যে ঘটনাটা ঘটেছিল তখন আওয়ামী লীগ ক্ষমতায় না, কিন্তু দলগুলোর ভূমিকা দেখেন, রাইট, পরিষ্কার। আপনি অন্য সময় ভূমিকা দেখেন। তাহলে এই ভূমিকাগুলো কেন হয়েছে আমি আগেই বলেছি যে প্রধানত হচ্ছে যে বিবেচনা ভোট, বিবেচনা ক্ষমতা, যে আর এক দল এখানে রাজাকার, স্বৈরাচার এবং সাম্প্রদায়িকতা পুষছে, আমি কতটুক তাদেরকে নিয়ে এসে নিজের কাজে লাগাইতে পারি। আমার পয়েন্ট হচ্ছে যেখানে যে তাহলে আমি আসলে উপলব্ধি করি কিনা, কারণ এখানকার আলোচনায় দেখেন, আমি আমার কথা বাদ দেন, অন্যরা তো আলোচনায় যে এই শক্তিটা যে ভালো শক্তি কেউ তো বলছি না আমরা, তাহলে আমাদের আজকে অন্ততপক্ষে এই উপলব্ধি হয় কি না, যদি আমাদের ত্রুটি বিচ্যুতি কিছু থাকেও, আমি বোঝার জন্য বলছি, তাইলে আমরা এই অপশক্তিকে প্রশ্রয় দেব না, যেটা আমি বারবার একটু কোট করছি যে 90-এর আচরণবিধিতে কিন্তু এটা ছিল। সুতরাং সেই দায়িত্ব পালন করলে ক্ষমতাসীনরা বা দেশ বিদেশ অন্য শক্তি কখনো এটাকে ব্যবহার করে অন্য কিছু করতে পারবে না। এটা তো কারেক্ট। আজকে যখন কথা বলছি আপনি দেখেন আজকে পরিস্থিতি কি, প্রেস ক্লাবের সামনে যেখানে প্রায় 2 মাসের বেশি সময় ধরে শ্রমিকরা তাদের পাওনার জন্য এখানে বসে আছে, তাদেরকে রাতের আধারে লাঠিপেটা করে উঠাই দেওয়া হলো। গণতন্ত্রহীনতার জায়গা কোথায় চলে গেছে? আজকে এই কোভিডের সময় যখন মানুষের আরো সুরক্ষা দরকার, আমাদের শ্রমিকের সুরক্ষা নিশ্চিত হয় না, কিন্তু গার্মেন্টস মালিকরা তার আগের রাউন্ডে যে টাকাটা পেয়েছে আবার নতুন করে দ্বিতীয় ওয়েবকে সামনে রেখে তারা কিন্তু তাদের পাওনার জায়গায় চলে আসছে। নিউজে দেখলাম যে ব্যাংকে 3000 কোটি টাকার উপরে সুদ মুকুব হচ্ছে, কিন্তু আপনি রেস্তোরাঁয় পানি কিনে খেলেও তার উপরে ভ্যাট আপনি জোর করেও নেওয়ার কাজটা হচ্ছে এই কারণে, কারণ আপনার অন্য জায়গায় খালি হয়ে গেছে, টাকাটা নিতে হবে। তার মানে কি মানুষের এই যে ইস্যুগুলো, এই জায়গায় তো আসার একটা প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে ওই যে বললাম এই যে সাম্প্রদায়িকতা, তার ইস্যুটা। এখন এটাকে যার যার মতো ব্যবহার করবে, যে যার মতো ব্যবহার করছে, কিন্তু আমার কথা হচ্ছে জবাবদিহিতার জায়গাটা। বাহ, একই কথা শুনি আমি মন্থর, আপনি ক্ষমতাসীন, এটা স্বাভাবিক। আরেক দল তো অনেক প্রশ্রয় দিয়েই আছে না, এটা সেটা আপনি নাও বলতে পারেন। আজকে যে কথা এই ডিবেটটা আসতে হবে, ডিবেটটা করতে পারেন, আমার আপত্তি নেই, কিন্তু আমি বলি, আমি জাস্ট একটা কোট করি, আমি নাম বলছি না। আপনি দেখেন আজকে যে আওয়ামী লীগের নেতারা অনেকে যেভাবে বলছেন, তারা যদি ওইটা বিশ্বাস করে মাঠে থাকেন, ভালো খবর, যে মুক্তিযুদ্ধের 4 মূলনীতি বাস্তবায়ন করতে হবে, বঙ্গবন্ধুর ভাস্কর্যের
এই আঘাত হানার পরে যে রিয়াকশনটা তারা করলেন, এই রিয়াকশনটা তা পুরো এই যে ধর্মভিত্তিক রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করুক, জামাতকে নিষিদ্ধ করুক, সেই কাজ করুক, তাহলে দেখা যাবে যে তাদের পাঠ্যপুস্তকে যে তারা যে জি, জি। কম্প্রোমাইজ করছে এটাকে তুলে নিয়ে আসুক, এই কাজগুলো বিজ্ঞান ভিত্তিক ধারার সূচনা যে কথাগুলো করুক, তাহলে বলছেন, না আপনি অসাম্প্রদায়িক চেতনা লালন পালন করতে বিরতির পারবেন। পর ফিরে সেই প্রশ্নগুলোই আনতে চাই আলোচনায়। নেব ছোট একটা বিরতি। আবার আমন্ত্রণ 24 ঘন্টা। সুভাষ সিংহ রায়, আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে, ধরেন আমরা কি এই সময়ে সেই সরকারের কাছ থেকে সব ধরনের জবাবদিহিতা পাই কিনা? ধরেন ব্যাংক লুট বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন, দুর্নীতি বলেন, সচিবদের কানাডায় বাসা বানানো বলেন, এই সব বিষয়গুলোতে আমরা সদুত্তর পাই কিনা, নাকি আমরা একেবারে দেখতে পাই যে 5 জানুয়ারির আগে যেমন হেফাজত ইস্যু, শাহবাগ ইস্যু, আবার 30 ডিসেম্বরের আগে কোটা ইস্যু, আবার নিরাপদ সড়কের ইস্যু, যেগুলো থেকে আসলে মূল যে রাজনৈতিক আন্দোলনগুলো দরকার, যে নির্বাচনী ব্যবস্থা, কমিশনের সংস্কার, সেগুলো যা আছে তেমনই থাকবে, এভাবেই নির্বাচন হবে, এভাবেই চলবে, এরকম কিছু আওয়ামী লীগ চিন্তা আপনি করে কিনা? অনেকগুলো প্রশ্ন করেছেন, সময় দিয়েছেন 1 থেকে 1.5 মিনিট হতে পারে, সর্বোচ্চ 2 মিনিট। আমি আমার মনে হয় 2 মিনিট enough time। আপনাকে একটা কথা খুব স্পষ্ট করে বলি, আওয়ামী লীগ তো একেবারেই সমস্ত কিছু বিশুদ্ধ কাজ করছে, তার যে কোনো প্রান্তিক বিচ্যুতি নাই, সেটা জোর গলায় আমি অন্তত বলবো না। এটা আসছেই, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন, রাজধর্ম বজ্র সুকঠিন। রাষ্ট্র চালানো যে একটি জটিল প্রক্রিয়া, এটা করতে হয়। এবং আওয়ামী লীগের মতন দল, যেই দলটি সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করে তাকে ক্ষমতায় আসতে হয়েছে, আমি তো এখনো বলি যে আওয়ামী লীগ, যেটা সৈয়দ আশরাফুল ইসলাম বলেছে আওয়ামী লীগের একটা অনুভূতির নাম, সেই জায়গায় আপনাকে আওয়ামী লীগের যে প্রসঙ্গগুলো আপনি তুললেন এই সরকারের সময়, আমি যদি বলি যে আগের সমস্ত যা কিছু হয়েছে স্বৈরাচারী শাসন ব্যবস্থার সময়, আপনি কোন কারণে মুক্তিযুদ্ধ বিরোধীর যে যারা, তাদেরকে আপনি স্বাধীনতা পদক দিয়েছিলেন? জবাব চেয়েছেন? জবাব দিয়েছেন তারা? দিয়েছেন। বিএনপি আমি না, ঠিক আছে, বিএনপি প্রসঙ্গ না। বিএনপি বা আমি বিরোধী পক্ষরা বলে ঠিক আছে এগুলো আমাদের খারাপ, এগুলো আওয়ামী লীগ খারাপ, আসলেই তো এগুলো তারা বিএনপি করেছে, কিন্তু এখন আওয়ামী লীগের উপর এত ভরসা, সেই আওয়ামী লীগই কেন এগুলো করবে? সেই আওয়ামী লীগ, আপনি বলছেন সাম্প্রদায়িক শক্তিতে লড়তে হচ্ছে, সেই আওয়ামী লীগকে কেন রেলের জমি দিতে হয়, পাঠ্যপুস্তক পরিবর্তন করতে হয়, ভাস্কর্য অপসারণ করতে হয়, শুকরানা মাহফিলে যেতে হয়? ভাস্কর্য অপসারণ করেছে কেন? আপনি লেডি জাস্টিসটা অপসারণ হয়নি, আপনি স্থানান্তর হয়নি, আপনি- স্থানান্তর হয়নি, আপনি- স্থানান্তর হয়নি, আপনার কি মনে আছে? স্থানান্তর হয়নি। এখনকার সময় বিএনপির খুব কাছের ব্যক্তি বিচারপতি এস.কে. সিনহা, সাবেক প্রধান বিচারপতি, তিনি কোন কারণে ওই এমন একটি জায়গায়, যার সাথে বাঙালির সংস্কৃতির কোনো রকম আদৌ কোনো সম্পর্ক নাই, তিনি কোন কারণে ওখানে অবস্থান করেছিলেন? কেন করেছিলেন? অতএব এই প্রশ্নগুলো এখন এই শেষ মুহূর্তে তোলাটা মানে খুব কঠিন, এবং এই বিস্তার করা, বাক বিস্তার করা জটিল। আমি একটা কথা বলবো, আওয়ামী লীগ তার জন্মসূত্রে পাওয়া যে সংগ্রামী চেতনা, তার অসাম্প্রদায়িক চেতনা, ওই চেতনাকে ধারণ করে আওয়ামী লীগ কিন্তু পথ চলছে। এবং আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ঝুঁকি নিয়ে 4 দশকের রাজনীতি করেছে। কই 88 সালে যখন সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়েছিলেন স্বৈরাচারী সরকাররা, যখন বিএনপির আমলে, যখন 2001 সালে 1 অক্টোবর নির্বাচনের পর ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন, নিপীড়ন, হত্যা, এমনকি 2002 সালে বাংলাদেশে কোনো প্রতিমা গড়া হয়নি, দুর্গা পূজা, ঘট পূজা হয়েছিল। সেই ঘট পূজা আন্দোলনের সময় কি কারণ হয়েছিল? জি, বিএনপি জামাত তো রাষ্ট্র ক্ষমতায় ছিল। অতএব সেই কথাগুলো অনেক ইমরান সালে স্মরণ প্রিন্স। করে দিতে হবে। আমি যখন পূজার যে স্মরণ কথা করিয়ে দেবো, বললেন, এটা আওয়ামী লীগের ষড়যন্ত্র ছিল, বাহ, এবং বাহ, সেটা বাহ। করে বিশ্বে একটা বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করার চেষ্টা করছে। উনি অনেক কথাই বলেছেন, তিনি বলেছেন সাম্প্রদায়িক শক্তির সাথে লড়াই করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, কিন্তু ক্ষমতায় এসে বিরুদ্ধে, সাথে না, বিরুদ্ধে লড়াই করে এসেছে, কিন্তু আপনি সঙ্গে ক্ষমতায় লড়াই আসার করেন, পরে আওয়ামী লীগ এই বিরুদ্ধে লড়াই করে। তাদের কথিত সেই সাম্প্রদায়িক শক্তিকেই আওয়ামী লীগ কিন্তু লালন করেছে। উনি বারবার বলছেন যে জন্মসূত্রে পাওয়া আওয়ামী লীগের চেতনা থেকে আওয়ামী লীগ সরে যায় নাই। আওয়ামী লীগের চেতনা কোনটা? বাকশাল, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা, বিরোধী দলের রাজনীতিকে আবার নিষিদ্ধ বলছি, করা, এখানে আমার আপত্তি আছে। নিষিদ্ধ বাংলাদেশ করা, কৃষক শ্রমিক দেশকে আওয়ামী লীগ নিয়ে কথা দেশকে বলতে ভাই গেলে আমার জেনে কথা শুনে বলতে কথা দেন। বলতে হবে। এখানে আওয়ামী লীগের সমস্যা কিন্তু এখানেই, কাউকে কথা বলতে না, দেয় না। না, না। উনি বলেছেন রাজনৈতিক দলকে আন্দোলন করতে জিয়াউর কে রহমান নিষেধ বাকশালের করে? মেম্বার ছিল। সুভাষ দা, বলুন। রাজনৈতিক দলকে কোনো কর্মসূচি পালন করতে কেউ বাধা দেয় না, করে না কেন? উনি এই কথাটা বলেছেন। আজকে কি পরিস্থিতি? কয়েকদিন আগে ঢাকা শহরে, আমি আগে বলেছি যে বাংলাদেশে বর্তমানে রাজনীতি নিয়ন্ত্রিত, এই নিয়ন্ত্রিত রাজনীতির সীমিত সুযোগেও প্রতিবন্ধকতার সৃষ্টি করা হচ্ছে। কয়েকদিন আগে জিএমপিকে দিয়ে অর্ডিন্যান্স জারি করা হয়েছে যে বাংলাদেশে কোনো ঢাকা শহরে কোনো পূর্বানুমতি ছাড়া কোনো সভা সমাবেশ করা যাবে না। লেট মি সে আমাকে একটু বলতে প্লিজ ভাই, এটা তো ঠিক না। তিনি এই যে আগামীকালকে
চিনিকলের বন্ধের প্রতিবাদে জাতীয়তাবাদী শ্রমিক দল প্রেস ক্লাবের সামনে একটা মানববন্ধনের কর্মসূচি দিয়েছে, এখন পর্যন্ত কোনো অনুমতি দেওয়া হয়নি। আর বক্তব্যের শুরুতে আমিও বলেছি, রুহিন হোসেন প্রিন্স ভাই একটু আগে বললেন, প্রেস ক্লাবের সামনে গত পরশুদিন রাত্রে যারা গার্মেন্টসের শ্রমিক বিভিন্ন দাবিতে শুয়েছিল, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক বা শিক্ষানবিশ আপনার মানে কি বলে আইনজীবী, তারা শুয়েছিল, বিভিন্ন শিক্ষকরা শুয়েছিল, তাদেরকে কিভাবে রাতের অন্ধকারে লাঠি পেটা করে সাউন্ড গ্রেনেড ফাটিয়ে ওখান থেকে তুলে দেওয়া হলো, এটা কোন ধরনের ফ্যাসিবাদী শাসন? আজকে দেশে কি গণতন্ত্র আছে? আর রাজনীতি করার কোনো সুযোগ আছে? ধরুন গণভিত্তি থাকে কোনো আন্দোলনের, সেক্ষেত্রে তো ধরুন প্রতিবন্ধকতা তো তুড়িমের উড়িয়ে দেওয়া যাওয়ার কথা নাকি? কোথায় দেশে ফ্যাসিবাদী শাসন? কোথায় কোথায় জিয়া আওয়ামী লীগ শাসন আমল, ফ্যাসিবাদী শাসন কায়েম করা হয়েছে? এখানে কোনো জনগণের কোনো স্থান নাই। শুনুন, আমি একজন আর বিএনপি তো রাজনৈতিক দলের কর্মী সমস্যা তো সেখানে নেই। এবং রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে এটা বলতে পারি, আপনি যদি দেশকে আগানোর কথা চিন্তা করেন, মানুষের কথা চিন্তা করেন, তাহলে প্রথমত সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিয়ে আপনি গণতন্ত্র অন্যান্য জায়গাগুলোকে স্থায়ী করতে পারবেন না। সেই জায়গায় বাস্তব উপলব্ধি আছে কিনা দেখতে হবে। না হলে হয় কি, তাহলে করতে হবে কি, অন্ততপক্ষে একটা নীতিনিষ্ঠ রাজনৈতিক অবস্থা না থাকলে নীতিহীন রাজনীতিক এবং রাজনৈতিক দলগুলো যার যার স্বার্থেই সুযোগ ব্যবহার করবে, কেউ সাম্প্রদায়িকতা ব্যবহার করবে, যে কর্তৃত্ববাদী শাসন দীর্ঘায়িত করতে চায় সেইটাকে ব্যবসা হিসাবে নেবে। সুতরাং এই জায়গাগুলো হবে। আর যেটা আপনি গণভিত্তির কথা বললেন, গণভিত্তি তো মানুষের ধরনের একটা আকাঙ্ক্ষা, সেটাই যদি গণভিত্তি হয়, সেই গণভিত্তির বহিঃপ্রকাশ তার অনেকগুলো ফ্যাক্টরের উপরে নির্ভর করে। তা নিশ্চয়ই এইটা আবার ইতিহাস বলে, যদি যে অপশাসন দুঃশাসন কেউ কখনো টিকে থাকতে পারে না, হয়তো নানা কারণে দীর্ঘায়িত হইতে পারে। আজকে মনে রাখা দরকার, আজকে শুধু দেশ না, আমাদের আঞ্চলিক পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি দেখলে আমরা দেখব একটা উগ্র জাতীয়তাবাদী ধারা, উগ্র সাম্প্রদায়িক ধারা কিন্তু তারা হালে পানি পেয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের বাংলাদেশে তারা যাতে হালে পানি না পায়, তার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়া দরকার এবং যারা যারা এদেরকে প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার বলে আমরা মনে করি। এটা ছাড়া কোনো বিকল্প নাই। তখন কমিউনিস্ট পার্টির নেতারা কিন্তু এগিয়ে আসে না। না, এটা কি বলছেন? না, না, এটা ঠিক না। অন্য প্রসঙ্গে না যাই, আমরা তথ্য দিলেন। তথ্য দেইনি। অনুষ্ঠান শেষ করি। আরেকদিন আজকের মতো অনুষ্ঠান শেষ করতে চাই। আবার দেখা হবে। ভালো থাকুন।